আমি আর এখানে যে বেঁচে গেলাম হয়তো মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে, নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না। তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। তবুও এটা বোধহয় আল্লাহরই একটা রহমত। জানি না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। আমার শুধু এটাই মনে হয় যে 21 আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কোটির পাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া, আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে। 32 নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল। বাঘের পিঠে উঠেছিল শেখ হাসিনা। সেখান থেকে কিভাবে নামতে হবে জানা ছিল না। যেহেতু নামার তরিকা জানা নেই, তাই বাঘের পিঠে সওয়ার হয়ে দেশ শাসন করতে চেয়েছিলেন। অনেকে হয়তো ভাবতে পারেন যে সামান্য এক কোটা সংস্কার আন্দোলন কিভাবে 15 বছর ধরে জেকে বসা এক শাসকের পতন ঘটায়। আসলে এই পতনের পিছনে শুধু কোটা সংস্কার ছিল না, সাধারণ মানুষের দীর্ঘ 15 বছরের ক্ষোভ, বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর চলা অত্যাচার, সীমাহীন দুর্নীতি ও লুটপাট, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, ছাত্রলীগ যুবলীগের অত্যাচার ও চাঁদাবাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি প্রিয় দর্শক আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সম্প্রতি সময়ে শেখ হাসিনার একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শেখ হাসিনার সেই কল রেকর্ডে শেখ হাসিনাকে কেঁদে কেঁদে বলতে শোনা যায় কিভাবে সে মাত্র 45 মিনিটেরও কম সময় পেয়েছিল পালানোর জন্য, কিভাবে সে দেশ থেকে পালিয়ে গিয়েছিল ভারতে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কেনই বা পালিয়ে যেতে হলো শেখ হাসিনাকে, সবকিছুই বর্ণনা করেছে শেখ হাসিনা। শেষ সময়ে শেখ হাসিনার সঙ্গে কি হয়েছিল, সেনাপ্রধান কি বলেছিল শেখ হাসিনাকে, সেগুলা কেঁদে কেঁদে বর্ণনা করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা বলছে সে খুব কষ্টে রয়েছে, তাকে দেশ ত্যাগ করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনা হাউ মাউ করে কেঁদে কি বলল তার সেই কল রেকর্ডটা শুনি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের, এবং যদি পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের কাছে। চলুন এই পর্যায়ে দেখে আসি আমরা শেখ হাসিনা হাউ মাউ করে কেঁদে কি বলল, তার সেই কল রেকর্ডটা শুনি, তারপরে কথা বলি। আমি আর এখানে যে বেঁচে গেলাম হয়তো মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার শুধু এটাই মনে হয় যে 21 আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কোটির পাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া, আবার এই 5ই আগস্ট, এই বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে, নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না। তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। তবুও এটা বোধহয় আল্লাহরই একটা রহমত। জানি না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে। 32 নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল। আমরা দুই বন্ধুটা ব্যবহার করি নাই, আমরা তো এই সম্পত্তি আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি। ওই বাড়ি থেকে 6 দফা আন্দোলন, ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতিপিতা, আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন, তাদের রক্তের দাগ। আমরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর করে দিয়েছি। কত দেশি বিদেশি নেতারা ওই ভাষায় ওই ভবনটা তারা ভিজিট করেছেন, কত মতামত মন্তব্য লিখেছেন। সেই স্মৃতিটুকু তারা জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল। যে স্মৃতিটুকু নিয়ে শুধু আমরা বেঁচে ছিলাম 2 বোন, সেটুকু রাখলো না। আমাদের অন্যায়টা কি? আমাকে কেন ফ্যাসিস্ট বলা হয়, কেন স্বৈরাচার বলা হচ্ছে? আমি কোন স্বৈরাচারী কাজ করেছি? আজকে আপনারা একটু তুলনা করেন তো, এই ইউনূস ক্ষমতা আসার পর ছাত্রদের এমন ভাবে বেয়াদব করেছে, এমন ভাবে ব্যবহার করছে। আছে ছাত্ররা শিক্ষকদের হামলা করে, তাদের গলায় জুতার মালা পরায়, তাদের গাছের সাথে বাঁধে, তাদেরকে পদত্যাগে বাধ্য করে। প্রিন্সিপাল, ভিসি, শিক্ষকদের, সংখ্যালঘুদের উপর হামলা। শুধু সংখ্যালঘু কেন, তারা সমস্ত দরগা শরীফ, পীর আউলিয়ার মাজার, সেখানেও তারা হামলা করে। সেখানে হামলা করছে, মসজিদ টসজিদ সব ভাঙছে, পাশাপাশি গির্জা, একটা গির্জা ভেঙেছে। খ্রিস্টানদের উপর হামলা, হিন্দুদের উপর হামলা, বাড়ি বাড়ি হামলা করে তাদের মেয়েদের উপরে অত্যাচার, তাদের সমস্ত লুটপাট করে নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে। সবচেয়ে বড় কথা, পুলিশ, কত হাজার যে পুলিশ হত্যা করেছে, এবং শুধু
হত্যা করা না, হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, সেই কাণ্ড পর্যন্ত করেছে। তারপর অজস্র মিথ্যা মামলা আমার বিরুদ্ধে 155টার মতো মামলা দিয়েছে, যার অধিকাংশ হত্যা মামলা। আবার আমি যাদের হত্যা করেছি তার মধ্যে ইতিমধ্যে প্রায় 35 জন জীবিত হয়ে ফিরেও এসেছে, কিন্তু মামলা দিয়েই যাচ্ছে। আমার বিরুদ্ধে, রেহানার বিরুদ্ধে, পুতুলের বিরুদ্ধে, জয়ের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে মামলা। ববি সেতু এনডিপিতে কাজ করে। ববি, আমি, রেহানা, আমাদের সকলে, পুতুল, সবার, পুতুল WHO তে আপনারা জানেন যে সে আঞ্চলিক একজন ডাইরেক্টর হিসেবে, যেখানে 10টা ভোট ছিল, 10টা দেশের ভোট, তার মধ্যে সে 8টা ভোট পেয়ে সে এই পদটা WHO সে পেয়েছে। সে তারও সূচনা ফাউন্ডেশন ওই 5 নম্বরে ছিল, সেটা কয়েকদিন আগে তারা সরে গেছে। সব জ্বালিয়ে দিয়েছে, সব জ্বালানো, সব লুটপাট। কি অপরাধটা করলাম আমরা? খাদ্য নিরাপত্তা দিয়েছি, দারিদ্র্যের হার কমেছে, মানুষের কল্যাণ করেছি, মানুষের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। ফ্যাসিস্ট কে? 300-র উপর সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে চাকরি খেয়েছে। 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা। প্রায় 100 জনের মতো সাংবাদিক আজ কারাগারে বন্দী। আওয়ামী লীগের নেতা কর্মীরা বন্দী। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী একেবারে মানে রাজধানী ঢাকা থেকে নিয়ে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘরে আগুন দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করা, এমনকি সংসদ ভবনে যে হামলা, সংসদ কক্ষে যে এই ছাত্র নামধারীরা ওখানে বসে সিগারেট খাচ্ছে, পুরো সংসদ ভবনের দলিল পত্র, কাগজপত্র পোড়াতে পারেনি, সেখানে তারা পানি ঢেলে দিয়ে এসেছে নষ্ট করার জন্য। আমি জানি না এই ধরনের ঘটনা কিভাবে তারা ঘটায়। অর্থাৎ এদের হাত থেকে সমস্ত কিছু আজকে ধ্বংস, অগ্নিসংযোগ, চুরি, ডাকাতি, ছিনতাই, বাড়ি বাড়ি হামলা, এগুলো অনবরত চলছে। কোনো মানুষের নিরাপত্তা নাই। নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, আজকে ইনফ্লেশন, হ্যাঁ আমার সময় নাকি দাম বেড়ে গেছে, তাই নাকি লোক খুব খারাপ অবস্থা ছিল, এখন তো দ্বিগুণ দাম বেড়ে গেছে। প্রায় 14% কাছাকাছি হচ্ছে ইনফ্লেশন প্রত্যেক খাবার জিনিসেরই, আর অন্য জিনিসের দাম তো বেড়েছে। একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ, সমস্ত শ্রমিকরা বেকার। আর আমাদের মানে আওয়ামী লীগের অনেক নেতাদের ইন্ডাস্ট্রি তো পুড়িয়ে দিয়েছে, হোটেল পুড়িয়ে দিয়েছে। এবং এই যে গার্মেন্টস, আমরা তো 2য় নম্বরে ছিলাম গার্মেন্টস এক্সপোর্টে, 50% তা কমে গেছে। সমস্ত ব্যবসা চলে যাচ্ছে, বিনিয়োগ চলে যাচ্ছে অন্য দেশে, কিছু ভারতে, কিছু শ্রীলঙ্কা, পাকিস্তান এবং বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস। জিডিপি কমে গেছে, মাথা পিছু আয় কমে গেছে, মানুষের কর্মসংস্থান ব্যবস্থা নাই। তার উপর সন্ত্রাস, জঙ্গি যারা ছিল সবাইকে জেল থেকে মুক্তি দেওয়া। 21শে আগস্ট গ্রেনেড হামলায় যারা সাজাপ্রাপ্ত আসামি, তাদের খালি মুক্তি দেয়নি, তাদেরকে আবার মানে একজনকে তো উপদেষ্টাই বানিয়ে দিল, এক পুলিশ অফিসারকে। যারা নিহত এবং আহত, কেউ বোধহয় এদের মামলার হাত থেকে রেহাই পাচ্ছে না। নানাভাবে জনগণকে চরমভাবে তারা অপমান করে যাচ্ছে এই ইউনূস বাহিনী। কারণ সংবিধান লঙ্ঘন করে সে ক্ষমতা এসেছে, তার তো মানুষের প্রতি তার কোনো দায়বদ্ধতা আছে বলে মনে করি না আমি। নইলে তালা ভেঙে ভেঙে এক একজনের বাড়িতে ঢুকেছে, সমস্ত সংসদ সদস্যদের MP হোস্টেলে ঢুকেছে, তালা ভেঙে এই ছাত্র নামধারীরা ঢুকে সব লুটপাট করেছে। আমাদের যা লুটপাট করেছে এদেরও চায়নি। প্রধান বিচারপতি এবং বিচারপতিদের বাড়িতে লাঠি সোটা অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে হামলা, তাকে পদত্যাগে বাধ্য করাও। নির্বাচন কমিশন, বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন, তারপরে পাবলিক সার্ভিস কমিশন, কোনো কিছুই বাদ নাই, সব জায়গায় হামলা করা। এমনকি চাকরি খেয়ে যাচ্ছে। একটা কি পুলিশের তাদের পাসিং আউট প্যারেড কি নাস্তায় গোলমাল করেছে বলে 250 পুলিশ বাদ, তাদের তো ট্রেনিং কেড়ে নিতে পারেনি, তার চাকরি থেকে বাদ। সরকারি অফিসারদের অপমান করা, কত 25 জনের বিরুদ্ধে মামলা, 3 জন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি কারাগারে বন্দী। সরকারি অফিসার, পুলিশ অফিসার থেকে শুরু করে কেউ তো বাদ যাচ্ছে না, কেউ তো বাদ যাচ্ছে না। দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে, জঙ্গিদের দ্বারা চালাচ্ছে। হলি আর্টিজানে যখন আক্রমণ হলো, আমরা সেটা মোকাবেলা করে তাদেরকে বিচার করলাম, সাজাপ্রাপ্ত আসামি ইউনূস সাহেব তাদেরকেও ছেড়ে দিয়েছে, তারাও মুক্তি পেয়ে গেছে।
21 আগস্ট গ্রেনেড হামলার আসামি সাজাপ্রাপ্ত, হলিওয়ার্টিজেনের আসামি, 7 খুনের আসামি সবই মুক্ত। কোন সন্ত্রাসী দুর্নীতিবাজ কেউই আর জেলে নেই। আপনারা দেখেছেন যে তারেক রহমানের দুর্নীতির ব্যাপারে FBI একজন অফিসার তিনি কিন্তু একটা মেসেজ দিয়েছে, একটা স্ট্যাটাস দিয়েছে। সে যে নিজে এসে সাক্ষী দিয়ে গিয়েছিল, সেই সাক্ষী দিয়েছে তার সাজা, এবং খালেদা জিয়ার নাইকো কেসেও কিন্তু তারা সাক্ষী দিতে প্রস্তুত ছিল। সে অসুস্থ হয়ে যায় বারবার, আমি তো তাকে সাজা থেকে মুক্তি দিয়ে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম আমার এক্সিকিউটিভ অথরিটি দিয়ে। সে একটা মামলা কয়েক ঘন্টার মধ্যে দেখা গেল যে কয়েকশো মামলা থেকে সবাই খালাস। অর্থাৎ কি, বাংলাদেশ এখন সন্ত্রাস জঙ্গিদের অভয়ারণ্য, তাদের দ্বারাই ক্ষমতা দখল করেছে ইউনূস এবং তাদের নিয়ে চলছে। তাহলে একটা মিডিয়া কথা বলতে পারে না, কোনো নিউজ দিতে পারে না। আওয়ামী লীগের নেতা কর্মীরা 14 ডিসেম্বর বুদ্ধিজীবী কবরস্থানে যাবে, সেখানে যেতে পারবে না, পুলিশের বাধা। তারা একটা ফুল পর্যন্ত নিতে দেয়নি, তারপর বলে আওয়ামী লীগ আসে নাই। এক কলমের খোঁচায় নির্বাচিত জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ সব বাতিল। আওয়ামী লীগ আইন করে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু, আর শেষটা হলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ স্বৈরশাসনের পতনের মাধ্যমে। কেন হঠাৎ পদত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনা? এর পেছনে কি শুধুই কোটা সংস্কারই ছিল? চলুন এক নজরে দেখে আসি পুরো কোটা সংস্কার আন্দোলনটি। 1972 সালে বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম কোটার প্রবর্তন করা হয়। 2018 সাল পর্যন্ত সরকারি চাকরির ক্ষেত্রে মোট কোটা ছিল 56%, যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা 30%, নারী কোটা 10%, জেলা কোটা 10%, ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা 5% ও প্রতিবন্ধী কোটা 1%। তবে সমস্যা যেটা হয় তা হচ্ছে বেশিরভাগ চাকরি প্রত্যাশীদেরই ছিল না কোনো কোটা, অর্থাৎ তাদের সবার প্রতিযোগিতা করা লাগতো মাত্র 44% সিটের জন্য। এই বৈষম্যের কারণে 2018 সালের জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের রাস্তায় নামেন। তাদের দাবি ছিল কোটা সংস্কার করা, যেন মেধার ভিত্তিতে নিয়োগের সুযোগ তৈরি হয়। এছাড়াও তখন সরকারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে যে এই কোটার ব্যবহার করে সরকার তার অনুগত লোকদের সব খাতে বসাচ্ছেন, যেন সব ক্ষেত্রেই আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণ থাকে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে দেশের বিভিন্ন সড়ক অবরোধ করে অবস্থান নেন। তাদের দাবির জবাবে তৎকালীন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সংসদে দাঁড়িয়ে বলেন, মুক্তিযোদ্ধারা কোটা পাবে না তো কি রাজাকারের বাচ্চারা কোটা পাবে? তার এই বক্তব্যের ফলে ফেটে পড়ে ছাত্র সমাজ, আরও জোরদার হয় আন্দোলন। কিন্তু সেই আন্দোলন দমাতে সরকার পুলিশ ও ছাত্রলীগকে দায়িত্ব দেয়। একদিকে পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করে, অন্যদিকে ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র ও সাধারণ শিক্ষার্থীদের উপর। এই হামলায় বহু শিক্ষার্থী গুরুতর আহত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে যায় দেশ বিদেশে। সরকার ফেসবুক সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়, কিন্তু ইতোমধ্যেই এই হামলার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়ে এবং অনেকটা চাপে পড়েই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা প্রথা বাতিল করে দেন এবং শেষ হয় আন্দোলন। 2018 সালের 4 অক্টোবর কোটা বাতিল করে প্রজ্ঞাপনও জারি করে সরকার। এরপর কেটে যায় 6 বছর। 2024-এর নির্বাচনে চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। শপথ নেওয়ার 6 মাসের মাথায় 5 জুন 2018-তে জারি করা প্রজ্ঞাপন বাতিল করে দেয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এবং কোটা পুনর্বহাল করা হয়। ফলে আবারও ফুঁসে ওঠে ছাত্র সমাজ। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নামেন। এবারও তাদের দাবি কোটা সংস্কারের। সরকারের বেশ কিছু মন্ত্রী বলেন তাদের দাবির পক্ষে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলেন তারা। শুনানির দিন ধার্য করা হয় 7 আগস্ট। কিন্তু ছাত্রদের বুঝতে আর বাকি ছিল না যে এটা সরকারের একটা কৌশল কোটা পুনর্বহাল করার। কারণ বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসনের সব ক্ষেত্রেই আওয়ামী লীগ সরকারের অনুগত। তাই তাদের দাবি ছিল সংসদে আইন পাশ করে কোটা প্রথা সংস্কার করা। 2024 সালের 14 জুলাই চীন পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে অভিহিত করেন। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সেদিন রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। শিক্ষার্থীদের এই স্লোগানকে ইস্যু করে একে একে উস্কানিমূলক বক্তব্য দিতে থাকেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সহ অনেকেই। ওবায়দুল কাদের তার এক বক্তব্যে বলেন, এসব রাজাকারদের প্রতিহত করতে ছাত্রলীগই যথেষ্ট।
তার এই উস্কানিমূলক বক্তব্যের পর সভাপতি সাদ্দামের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ঠিক 2018-র মতো এবারও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ। লাঞ্ছিত করা হয় নারী শিক্ষার্থীদেরও। তবে এবার আর শিক্ষার্থীরা চুপ থাকেনি, তারাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে বিশ্ববিদ্যালয় হল ছেড়ে পালাতে শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। একে একে দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রলীগের চেষ্টা বিফলে গেলে মাঠে নামে পুলিশ। তারা শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে, টিয়ারশেল নিক্ষেপ করে, এমনকি ছড়রা গুলিও চালায়। একে একে সব বিশ্ববিদ্যালয় পরিণত হয় রণক্ষেত্রে। এমন অবস্থায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে পুলিশ নিরস্ত্র অবস্থায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে আবু সাইদের হত্যার ভিডিও। এতদিন চুপ থাকলেও আবু সাইদের মৃত্যুর পর মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয় না, সারা দেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয় আন্দোলনে। রাজধানীর রামপুরা, উত্তরা, যাত্রাবাড়ি সহ দেশের অনেক জায়গায় শুরু হয় তুমুল সংঘর্ষ। 17 তারিখও ইস্ট ওয়েস্ট, ব্র্যাক, MIST বিশ্ববিদ্যালয় ও ইম্পেরিয়াল কলেজের ছাত্রসহ সারা দেশে অন্তত 10 জন নিহত হয়। পরদিন অর্থাৎ 18 জুলাইও চলে সংঘর্ষ। রামপুরায় বিটিভির ভবনে ধরিয়ে দেওয়া হয় আগুন, হেলিকপ্টার থেকে ছোড়া হয় গুলি। একের পর এক খবর আসতে থাকে ছাত্র হত্যার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে এসব ভিডিও। অবস্থা ক্রমেই আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 18 জুলাই রাত থেকে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। ফলে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বাংলাদেশ। জারি করা হয় কারফিউ এবং রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, শিক্ষার্থীরা ডেটা সেন্টারে আগুন দিয়েছে, তাই বন্ধ রয়েছে ইন্টারনেট। কিন্তু ইন্টারনেট বন্ধের পেছনে ছিল এক ভয়াবহ পরিকল্পনা। সারা দেশে যোগাযোগ বিচ্ছিন্ন করে শুরু হয় ক্র্যাকডাউন। বিভিন্ন বাহিনীতে থাকা সরকারের অনুগত লোকেদের নামিয়ে দেওয়া হয় রাস্তায়। এবার আর ছড়রা গুলি না, চাইনিজ রাইফেল, অ্যাসল্ট রাইফেল ও পিস্তল নিয়ে একে একে গুলি করে মারা হয় নিরস্ত্র ছাত্রদের। শিক্ষার্থীদের বুকে ও মাথায় টার্গেট করে চালানো হতে থাকে গুলি। 19, 20 ও 21 জুলাই চলে এই গণহত্যা। ইন্টারনেট বন্ধ থাকায় গণহত্যার খবর খুব একটা প্রকাশ্যে আসেনি, কিন্তু 23 জুলাই ব্যবসায়ী ও আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপে পড়ে ইন্টারনেট চালু করতে বাধ্য হয় সরকার। তবে বন্ধ থাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু VPN-এর কল্যাণে সামাজিক মাধ্যমে একে একে প্রকাশ পেতে থাকে নৃশংস গণহত্যার ভিডিও ও ছবি। শুধু তাই না, প্রতি রাতে দেশের বিভিন্ন এলাকায় রাস্তার লাইট বন্ধ করে ব্লক রেড চালিয়ে আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের তুলে নিয়ে যায় পুলিশ। কারোই আর বুঝতে বাকি থাকে না কেন ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। এরই মধ্যে তৎকালীন ডিবি প্রধান হারুন আর রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে নিরাপত্তার অজুহাতে ডিবি কার্যালয়ে আটকে রাখে এবং একটি লিখিত বক্তব্য পাঠ করায়, যাতে বলা হয় তারা সব আন্দোলন প্রত্যাহার করেছে। কিন্তু শিক্ষার্থীরা বুঝে ফেলে যে এই বক্তব্য জিম্মি করে আদায় করা, তাই তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। শেখ হাসিনার ক্ষমা চাওয়া, স্বরাষ্ট্রমন্ত্রী ও সাধারণ সম্পাদকের পদত্যাগ এবং সকল গণহত্যার বিচার সহ 9 দফা দাবি প্রস্তাব করেন শিক্ষার্থীরা। এদিকে শেখ হাসিনা একে একে বিটিভি ভবন, ভাঙচুর হওয়া মেট্রো রেলের স্টেশন পরিদর্শনে গিয়ে কান্না করেন, যা শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে জন্ম দেয় চরম ক্ষোভ। তারা বলেন, এতগুলো মৃত্যুর চেয়ে মেট্রো রেল আর বিটিভির মূল্য বেশি। একে একে রাস্তায় নেমে আসেন মাদ্রাসার শিক্ষার্থীরা, অভিভাবক, শিক্ষক, অভিনয়শিল্পী, ব্যান্ড তারকা সহ সর্বস্তরের মানুষ। এমনকি আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ান রাজধানীর রিক্সা চালকরাও। সরকার চাপে পড়ে আশ্বাস দেয় যে সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে এবং আটক 6 সমন্বয়কদের ছেড়ে দিতেও বাধ্য হয়। নিহত শিক্ষার্থীদের স্মরণে 31 জুলাই সরকারিভাবে শোক ঘোষণা করা হয়। সারা দেশের ছাত্র সমাজ ও সাধারণ জনগণ সেই শোক প্রত্যাখ্যান করে এবং কালোর বদলে লাল রং ধারণ করেন। 31 জুলাই সম্পূর্ণ ফেসবুক ছেয়ে যায় লাল রঙের প্রোফাইল পিকচারে। আগস্টের 2 তারিখ বিকেলে আনুমানিক 2 লক্ষ লোক জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে বয়ে যায় এক গণজোয়ার। অনেকেই একে বলেন দেশের ইতিহাসে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান। সেদিনই 6 সমন্বয়ক এক দফা দাবি তুলে ধরেন শেখ হাসিনার পদত্যাগ এবং 4 আগস্ট থেকে ডাক দেন অসহযোগ আন্দোলনের। শেখ হাসিনা শিক্ষার্থীদের আলোচনায় বসার আমন্ত্রণ জানান। তিনি বলেন, গণভবনের দরজা সবসময় খোলা আছে। তবে পরদিনই অর্থাৎ 3 আগস্ট উত্তরা, কুমিল্লা, মুন্সিগঞ্জ সহ দেশের বেশ কিছু জায়গায় পুলিশ ও ছাত্রলীগ হামলা চালায়। সেদিনও নিহত হয় বেশ কয়েকজন। 3 তারিখ রাতেই ওবায়দুল কাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশনা দেন পরদিন থেকে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তুলতে। এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক জরুরি বৈঠকে বসেন অন্যান্য সেনা কর্মকর্তাদের সাথে। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সেনাবাহিনী আর গুলি চালাবে না, তারা সাধারণ মানুষের পাশে থাকবে। আর এই সিদ্ধান্তের পরই পরিস্থিতি পাল্টে যায় ছাত্রদের পক্ষে। 4 আগস্ট রবিবার সকাল থেকে অসহযোগ আন্দোলনে যোগ দেয় শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীরা জড়ো হতে থাকে শাহবাগ, সায়েন্স ল্যাব সহ দেশের বিভিন্ন জায়গায়। বেলা 11টার পর থেকেই তাণ্ডব শুরু করে অস্ত্রধারী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এবং এই দিন পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। সম্পূর্ণ কোটা আন্দোলনে এই 4 আগস্ট ছিল সবচেয়ে রক্তাক্ত। এদিন পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী সহ শতাধিক মানুষের মৃত্যু হয়। শুরুতে কিছুটা পিছুপা হলেও অনেকটা পাবজি স্টাইলে পাল্টা আক্রমণ করে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ কর্মীদের আক্রমণ থেকে শিক্ষার্থীদের রক্ষা করে সেনাবাহিনীর সদস্যরা, ফলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। 4 আগস্ট দুপুরে ঘোষণা আসে 6 আগস্ট লং মার্চ টু ঢাকা অনুষ্ঠিত হবে। তবে সারাদিনের চলা তাণ্ডবের কথা বিবেচনা করে 6 সমন্বয়ক ঘোষণা দেন পরদিনই, অর্থাৎ 5 আগস্ট হবে লং মার্চ টু ঢাকা। আরও ঘোষণা আসে যদি সরকার আবার ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় অথবা 6 সমন্বয়কদের যদি হত্যা বা গুমও করে ফেলে, তবুও যেন এই লং মার্চ অব্যাহত থাকে। তারা সারা দেশের সাধারণ জনগণকে সেদিন রাস্তায় নেমে আসার আহ্বান জানান। তাদের আহ্বানে সাড়া দিয়ে রাতেই ঢাকার দিকে যাত্রা শুরু করে মানুষ, যে যেভাবে পেরেছে, কেউ ট্রাকে, কেউ সিএনজিতে, তবে অধিকাংশই পায়ে হেঁটে আসতে থাকেন ঢাকার দিকে। এদিকে 5 আগস্ট সকাল থেকেই থমথমে ছিল রাজধানী ঢাকার পরিবেশ। সকাল 10:30টায় শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হওয়া শুরু করলে আবারও অ্যাকশনে নামে পুলিশ। ছোড়া হয় টিয়ার শেল, গুলি ও সাউন্ড গ্রেনেড। তবে 11টার পর থেকেই শাহবাগে নামতে শুরু করে সাধারণ মানুষের ঢল। বঙ্গভবন ও গণভবনে বাড়িয়ে দেওয়া হয় নিরাপত্তা। এদিকে সকাল 10টায় শেখ হাসিনা 3 বাহিনীর প্রধান ও পুলিশের আইজিপিকে ডেকে আরও বেশি কঠোর হওয়ার নির্দেশনা দেন। বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে যে কোনো মূল্যেই তিনি ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে পদত্যাগের উপদেশ দেন এবং বলেন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। আইজিপিও বলেন পুলিশও বেশি সময় কঠোর অবস্থান ধরে রাখতে পারবে না। শেখ হাসিনার বোন শেখ রেহানা ও পুত্র জয়ও বলেন পদত্যাগ করতে। পরে তিনি পদত্যাগে রাজি হন এবং জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চান। এদিকে 11টার পর থেকে রাজধানী যাত্রাবাড়ি, শনিয়াখড়া, উত্তরা, সাভার দিয়ে কয়েক লক্ষ লোক ঢাকায় প্রবেশ করে। শাহবাগে তৈরি হয় এক জনসমুদ্র এবং সেই জনসমুদ্র যাত্রা শুরু করে গণভবনের দিকে। পরিস্থিতি ও দূরত্ব বিবেচনা করে সেনাপ্রধান শেখ হাসিনাকে 45 মিনিটের সময় বেঁধে দেন। তার ভাষণ রেকর্ডের প্রক্রিয়াও বাতিল করা হয়। 2টি লাগেজ নিয়ে গণভবন থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে শেখ হাসিনা চলে আসেন তেজগাঁও পুরানো বিমানবন্দরে। সেখান থেকে তিনি বঙ্গভবনে এসে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে আবার চলে যান বিমানবন্দরে। বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে শেখ হাসিনা ও শেখ রেহানা পালিয়ে যান দেশ থেকে। দুপুর 2টায় সেনাপ্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা থাকে, কিন্তু সে ভাষণের সময় পিছিয়ে দেওয়া হয়। তবে 2টার কিছু পর থেকে খবর প্রকাশিত হয়ে যায় যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন। বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ। ঢাকার প্রতিটি রাস্তায় নামে আনন্দ মিছিল। লোকে লোকারণ্য হয়ে যায় সারা দেশের সব রাজপথ। জনগণ সব বাধা উপড়ে পৌঁছে যায় গণভবনে। যদিও ততক্ষণে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। উচ্ছ্বাসে আনন্দে গণভবন থেকে শেখ হাসিনা ব্যবহার করা জিনিসপত্র নিয়ে যেতে থাকে আমজনতা। যদিও সেদিন রাতের মধ্যেই প্রায় 80 ভাগ জিনিস ফিরিয়ে দেন সাধারণ মানুষ। বেলা 3:30টায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে জানান যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং শীঘ্রই দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে এবং সেই সরকারের অধীনে হবে নির্বাচন। অবশেষে পতন হলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরশাসকের। অনেকে হয়তো ভাবতে পারেন যে সামান্য এক কোটা সংস্কার আন্দোলন কিভাবে 15 বছর ধরে জেকে বসা এক শাসকের পতন ঘটায়। আসলে এই পতনের পিছনে শুধু কোটা সংস্কার ছিল না। সাধারণ মানুষের দীর্ঘ 15 বছরের ক্ষোভ, বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর চলা অত্যাচার, সীমাহীন দুর্নীতি ও লুটপাট, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, ছাত্রলীগ যুবলীগের অত্যাচার ও চাঁদাবাজি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম এবং সবশেষে শেখ হাসিনার অহংকার ও দাম্ভিকতার ফলে জনমনে যে ক্রোধের বারুদ জমা হয়, সেই বারুদেই আগুন দেয় কোটা সংস্কার আন্দোলন। আর বিশ্বের ইতিহাস সাক্ষী, যে কোনো দেশের যে কোনো স্বৈরশাসক যখনই ছাত্রদের বুকে গুলি চালায়, তখনই তার পতনের দিন গণনা শুরু হয়। জেনারেশন জেড বা জেনজি তাদের বুকের তাজা রক্ত ঢেলে এনে দিয়েছে নতুন স্বাধীনতা। এখন আমাদের সবার দায়িত্ব নিজ নিজ অবস্থান থেকে এই স্বাধীনতাকে রক্ষা করা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, যিনি বর্তমান সরকারের সময় এসে তিনি একজন পলাতক এবং বাংলাদেশ থেকে বিভিন্ন হত্যাকাণ্ডে অভিযুক্ত একজন আসামি হিসেবে ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারত থেকে তিনি একাধিক ভার্চুয়াল জনসভায় তিনি কথা বলছেন। সবশেষ লন্ডনে তিনি 8 ডিসেম্বর যে ভার্চুয়াল জনসভায় যোগ দিয়েছেন, এটা নিয়ে একটা তোলপাড় অবস্থা তৈরি হয়েছে। যার রিয়েকশন দিচ্ছেন বা দিতে বাধ্য হচ্ছেন তার প্রতিদ্বন্দ্বী যদি বলি বা তার প্রতিপক্ষ যদি বলি, প্রতিদ্বন্দ্বী বলতে ভুল হবে, প্রতিপক্ষ যদি এটা বর্তমান সরকারও বলি যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, যদি আমি বলি বিএনপি, যদি আমি বলি জামায়াতে ইসলামী, তাদের সবাইকেই অন্তত রিয়েকশন দিতে বাধ্য করেছে বা তারা রিয়েকশন দিয়েছেন এবং সেই রিয়েকশন মোটেই পজিটিভ নয়। তারা খুব তীব্র রিয়েকশন দিয়েছেন, কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রথমত আসি শেখ হাসিনা এই লন্ডনে জনসভার মধ্যে দিয়ে এবং তার বক্তৃতা দেওয়ার মধ্যে কি বোঝাতে চাইলেন, কি প্রকাশ করতে চাইলেন।
অনেকেই বলছেন যে তিনি তার বক্তৃতায় তিনি রাজনীতি করবেন কি করবেন না এই কথা তিনি মুখ দিয়ে পরিষ্কার করেননি। আসলে এটা কি আর পরিষ্কারের বাকি আছে? তিনি ভারতে বসে কথা বলছেন এবং ভারতে বসে তিনি রাজনৈতিক সমাবেশে যোগ দিয়ে একরকম তার দলকে নির্দেশনা দেওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশের আইন অনুযায়ী যেহেতু ট্রাইব্যুনাল তার বক্তব্যে প্রচার প্রকাশে নিষেধ করেছে, সুতরাং কোন কথাটা ট্রাইব্যুনাল চোখে বা শেখ হাসিনার প্রতিপক্ষের চোখে এটা স্পর্শকাতর বা দেশবিরোধী অথবা অসঙ্গতিপূর্ণ আমরা জানি না, এক একজনের কাছে এক এক রকম। তাই আমি তার বক্তব্যের বর্ণনায় গেলাম না। আমি শুধু বলবো তিনি এই বক্তব্যগুলো দিয়ে তার দলকে চাঙা করার আবার একটি চেষ্টা করেছেন কিনা। দেখেন, জনসভায় আসাটা, ভার্চুয়ালি আসাটা তার একটা স্টেপের ডেভেলপমেন্ট। এর আগে তিনি টুকটাক স্টেপ নিয়েছেন। তিনি যে টেলিফোনে কথা বলে, এটা কখনো বলা হয় তার নেতাকর্মীরা শুনেছেন, কখনো বলা হচ্ছে তিনি নিজেই বলেছেন যে এই কথোপকথন ছড়ানোর জন্য। সেটা একটা স্টেপ যদি ধরে নেই, তারপর তিনি যে বর্তমান সরকারের ইচ্ছার বাইরে অপছন্দ হলেও তিনি ইন্ডিয়ায় বসে তিনি বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, এই জিনিসগুলো একটা স্টেপ। তারই আরেকটা অগ্রবর্তী স্টেপ হচ্ছে তার লন্ডনে ভাষণ দেওয়া। কেন তিনি ভাষণ দিয়েছেন? তিনি ক্লিয়ার করতে চাইছেন যে তিনি রাজনীতিতে আছেন, যতদিন বেঁচে আছেন তিনি রাজনীতিতে আছেন, নাম্বার 1। নাম্বার 2, তিনি বোঝাতে চাইছেন যে ইন্ডিয়ায় বসে থেকে তিনি রাজনীতি করতে যাচ্ছেন এবং এইটা এখন ওপেন সিক্রেট যে ইন্ডিয়া শেখ হাসিনাকে সেই পরিবেশ দিয়েছে যে ইন্ডিয়ায় বসে থেকে তিনি এই রাজনৈতিক কর্মকাণ্ডগুলো করবেন। বর্তমান সরকার যতই ইন্ডিয়াকে কমপ্লেন করুক, যত অভিযোগ দেখ বা যতভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করুক, যত পত্রালাপি করুক, ইন্ডিয়া তার জায়গা থেকে সে শেখ হাসিনাকে স্পেসটা দিচ্ছে। বিএনপি বলছে শেখ হাসিনা এই বক্তৃতা, ভার্চুয়াল বক্তৃতা দেওয়ার মধ্যে দিয়ে তিনি পলাতক, তার এটা আইন সিদ্ধ নয়, তিনি একটা পলিটিক্যাল একটা স্পেস তৈরির চেষ্টা করছেন। আমি যদি বলি গত 4 মাস গেছে, এই 4 মাস স্পেস তৈরির স্পেসটাও শেখ হাসিনার ছিল না। তিনি এর ভেতরে যে টুকটাক করে কাজগুলো করেছেন, এগুলো তিনি স্পেস যেন তৈরি করতে পারেন সেই চেষ্টায় সফল হতে যাচ্ছেন কিনা, এইটা শেখ হাসিনা তার এই লন্ডনের ভার্চুয়াল বক্তৃতা দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে হ্যাঁ, তার দল টিকিয়ে রাখার চেষ্টা আছে, তার দল আছে, কর্মী আছে, দেশে যারা আছে তারা বেরোতে পারছে না, কিন্তু দেশের বাইরে যারা আছে তারা জমায়েত হয়েছে, বড় একটি জমায়েত তারা করেছে। এবং সেইখান থেকে এই মেসেজও দেওয়ার চেষ্টা কিনা পরোক্ষভাবে যে হ্যাঁ, ইন্ডিয়া থেকে আমি এগুলো করতে পারবো, তোমরা যত যাই বলো কিছু হবে না। এবং ইন্ডিয়াও কি পরোক্ষভাবে এই জিনিসটা অন করে কিনা, এগুলো একটা দিক। আরেকটা দিক দেখেন, এখন বিএনপির যে রিয়েকশন, শেখ হাসিনা এটা পারে না, পলাতক অবস্থা এটা হয় না, তার বক্তৃতা নিষেধ করা, বক্তৃতার উপর একটা সেন্সরশিপ আছে অন্তত বলা যায়, যে একটু প্রচার করা যাবে কি যাবে না। তারপর জামাতে ইসলামী বলছে যে তিনি এরকম পলাতক অবস্থায় পারেন না। সরকার বলছে যে তিনি দেশদ্রোহী বক্তব্য তিনি দিচ্ছেন, দেশদ্রোহী কাজ করছেন, তিনি দেশের বিরুদ্ধে কুৎসার ওঠাচ্ছেন। আমরা যদি মুদ্রার অন্য পিঠটা দেখি, আমাদের রাজনীতির কালো দিকগুলা কি এর মধ্যে বাহির হয়ে আসছে কিনা, বাইরে খুব ওপেন হয়ে যাচ্ছে কিনা, যে আমাদের রাজনৈতিক দলগুলো আসলে মুখে আর কোনো পর্দা, চোখে কোনো পর্দা নেই। তারেক রহমানের বক্তৃতা প্রচারে নিষেধাজ্ঞা ছিল এবং একটা বার 21 টেলিভিশনে এটা প্রচারের জন্য 21 টেলিভিশনের মালিক পক্ষই উল্টিয়ে গেল। তারপর তিনি জেল খাটলেন, আরো কর্মীরা জেল খাটলো, কেউ পালিয়ে দেশের বাইরে গেল। তারপর তারেক রহমানের বক্তব্য প্রচার প্রায় বন্ধ হয়ে গেল। শুধুমাত্র বিএনপির সবাই তিনি ভার্চুয়ালি বক্তৃতা দিতে পারতেন এবং সেই সভাতে যে বক্তৃতা দিতেন এইটাও কোর্ট প্রকাশ করা যেত না, এমনকি তারেক রহমান বক্তৃতা দিচ্ছেন এই ছবিও প্রচার করা যেত না। ভাগ্যের কি নির্মম পরিহাস, অল্প কয়েকদিনের মধ্যে কেন হয়েছে? শেখ হাসিনা চেয়েছেন, আওয়ামী লীগ চেয়েছে। এখন বিএনপি মানে একেবারে ফুল স্টিয়ারিং এ না, স্টিয়ারিং এর বাইরে অন্য একজন এসছেন যিনি যার সরকারের সময়ে শেখ হাসিনাকে বাইরে থেকে ভার্চুয়ালি বক্তৃতা দিতে হচ্ছে। আমি যদি বলি দুইটাই সত্য, দুইটাই বাস্তব, দুইটাই মেনে নিতে হবে, আবার কোনোটাই সত্য না, কোনোটাই বাস্তব না, কোনোটাই মেনে নেন না, আমরা এমন একটা মানকাছি পাই কিনা। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের ওপিনিয়ন জানাবেন, আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন যে শেখ হাসিনা কিভাবে পালিয়েছিল সে নিজে বর্ণনা করেছে এবং রীতিমতে কান্নাজড়িত কণ্ঠে সে এইগুলো বলেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, তাকে নাকি দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তার উপর নাকি অত্যাচার জুলুম করা হয়েছে। একথা শুনে ভাই আমি অনেকক্ষণ হাসছিলাম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের অভিমতটা কমেন্ট করবেন, আপনারা কি বলতে চান। সত্যিকার অর্থে কি তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তার উপর নির্যাতন করা হয়েছে, আর সেই যে মানুষের উপর নির্যাতন করেছে, এত মানুষকে মেরে ফেলেছে, এত মানুষের জীবন নিয়ে নিল, এত মানুষকে গুম করে আয়না ঘরে রাখলো,
সেগুলো কিছুই নাই, সেগুলো তো নির্যাতনই নয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, আপনারা কি বলতে চান অবশ্যই জানাবেন এবং শেখ হাসিনাকে দেশে এনে কঠিন শাস্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে এই কল রেকর্ডটি সকলেই শুনতে পারে। শেখ হাসিনার বর্তমান যে দুরবস্থা, এ থেকে মানুষকে শিক্ষা নেওয়া উচিত। মানুষের উচিত, অন্যান্য নেতাকর্মীদের উচিত, অন্যান্য দলের কর্মীদের উচিত শিক্ষা নেওয়া, নিজেদের পরিবর্তন করা। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আপনারা আপনাদের অভিমত ব্যক্ত করবেন, জানাবেন আপনাদের মতামত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।